হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে যে লেকচারটা পড়বো বা এটা পড়বো, এটা লেকচার 4-এ ইনক্লুডেড। ঠিক আছে, এটা আগে দেখাইছিলাম কিন্তু সাউন্ড প্রবলেমের জন্য আজ আবার। তো ঘর্ষণ হচ্ছে যখন একটা বস্তু একটা তলের উপর দিয়ে চলার চেষ্টা করবে, তখন তার গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বলটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ ধরো এইখানে একটা বস্তু আছে, আর টল বলতে আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে একটা মাটি হতে পারে, আবার রাস্তার উপর দিয়ে যখন গাড়ি চলে সেটা গাড়িটা হচ্ছে বস্তু, রাস্তাটা হচ্ছে টল। ঠিক আছে, এখন এই বস্তুটা যদি এদিকে চলার চেষ্টা করে, এর গতির বিরুদ্ধে যখন বাধাদানকারী একটা বল সৃষ্টি হবে, এই টলের আর বস্তুর মধ্যে বাধাদানকারী বলটা থাকবে। ঠিক আছে, তখন যে বাধাদানকারী বলটা সেটাই হচ্ছে আমার ঘর্ষণ বল। মাথায় একবার তল আর বস্তুর মধ্যে বাধাদানকারী বল। তাহলে এখান থেকে বুঝতে পারছি ঘর্ষণ বল যেটা সেটা হচ্ছে আমার এক, সেটা হচ্ছে একটা বাধাদানকারী বল। ঠিক আছে, বাধাদানকারী বল। আরেকটা হচ্ছে দুই, সেটা সবসময় ঘর্ষণ বলটা কাজ করছে হচ্ছে গতির বিরুদ্ধে বা গতির বিপরীত। তাহলে একটা বস্তু রাস্তার উপর দিয়ে গতি যদি এই দিকে হয়, ঘর্ষণ বলটা কাজ করবে আমার এই দিকে। ঠিক আছে, এই বরাবর। তাহলে গতি যদি এই দিকে হয়, তাহলে বেগের দিকটা কোন দিকে হবে? গতি এই বরাবর হলে অবশ্যই বেগটাও গতির দিকে হবে। তাহলে ঘর্ষণ বলটা কাজ করতে পারে আবার বেগের বিপরীতে। এটাও লিখতে পারি, বেগের বিপরীতে। চার, আর কি লিখতে পারি আমি? একটা বস্তু এদিকে চলছে, মানে এইদিকে ওর ত্বরণ থাকতে পারে, ত্বরণ থাকে। ঠিক আছে, এইদিকে ত্বরণ, তাহলে ত্বরণের দিকে না, ত্বরণের বিপরীতে, এই কেস অনুযায়ী ত্বরণের বিপরীতে ঘর্ষণ বল থাকবে। এখন আরেকটা চিন্তার বিষয় যে ত্বরণের দিকেও কি ঘর্ষণ বল থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। যদি একটা গাড়ি চলছে, চলতে চলতে হঠাৎ ব্রেক কষলো, ব্রেক কষার ফলে তার কি হবে? গাড়িটা থামতে যাবে, অর্থাৎ গাড়ি থামবে মানে বেগ কমতে থাকবে, কিন্তু বেগ এদিকেই। কিন্তু বেগ কমার ফলে ঋণাত্মক ত্বরণ সৃষ্টি হবে বা মন্দন সৃষ্টি হবে। তখন আমার ত্বরণের দিকটা হয়ে যায় এই দিকে, অর্থাৎ গতির বিপরীতে ঋণাত্মক ত্বরণ সৃষ্টি হয়, যাকে বলি আমরা মন্দন। ক্লিয়ার? তাহলে আমার যদি গতি এমনে ত্বরণ এই দিকে, তাহলে ঘর্ষণ বলটা গতির বিপরীতে অবশ্যই হবে। তাহলে আমার ঘর্ষণ বলটা ত্বরণের দিকে হয়ে যাচ্ছে এখন, যেটা মন্দন। তাহলে বলতে পারি যে মন্দনের দিকে বা ত্বরণের দিকে। এই ত্বরণটা কিন্তু এই ত্বরণটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন বা ত্বরণের দিকে যেটা লিখো, কিন্তু ত্বরণটা এখানে মিন করছে আমার মন্দন। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এখন ঘর্ষণ বলটা ডিপেন্ড করে একটা মসৃণতার উপর, অর্থাৎ আমার তলটা যত মসৃণ হবে, তলের মসৃণের উপর নির্ভরশীল। তল, তলের মসৃণতা, অর্থাৎ কি? এই তলটা, যেই তলে একটা বস্তু চলবে, সেই তলটা যত মসৃণ হবে ঘর্ষণ বলটা তত কম হবে। একটা কাঁচ, একটা কাঁচটা অনেক মসৃণ। এখন একটা কাঁচের ওপর দিয়ে, এটা যদি কাঁচ হয়, কাঁচের ওপর দিয়ে যদি একটা বস্তু চলে, আবার একটা কাঠ, কাঠ কাঠের ওপর যদি একটা বস্তু চলে, তাহলে কোন বস্তুটা সহজে চলতে পারবে? অবশ্যই কাঁচের ওপর যে বস্তুটা চলবে সেটা কমফোর্টেবল ফিল করবে। তার মানে এই কাঁচের ওপর যে বস্তুটা চলছে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কারণ কি? এখানে ঘর্ষণ কম, বাধাদানকারী বল কম। আর কাঠের ওপর যাচ্ছে, এটা সহজে যেতে পারে না, এটার মধ্যে বাধাদানকারী বলটা কি বেশি। তাই মসৃণ যত হবে ঘর্ষণ বল তত কম হবে। ঠিক আছে, এখন আমরা ঘর্ষণ বল দুই ধরনের পড়ব। ঘর্ষণ দুই ধরনের, একটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। আরেকটা হচ্ছে আমার গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা আমার কি? একটাই জিনিস চিন্তা, এই দুটার মধ্যে অত প্যাচ লাগানোর দরকার নাই, কারণ যখন বস্তু স্থির থাকবে, বস্তু স্থির, তখন তার মধ্যে যে ঘর্ষণটা কার্যকর হবে সেটাই আমার স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, আবার যখন বস্তুটা গতিশীল থাকবে, তখন
বস্তুর মধ্যে যে ঘর্ষণটা কাজ করবে সেটাই হচ্ছে আমার গতীয় ঘর্ষণ। এর মধ্যে কোনো ঝামেলা নাই, কোশ্চেনে তোমার বলেই দিবে যে এটা একটা ঘর্ষণ দেওয়া আছে, তুমি ওই ঘর্ষণটা বলটা নিয়ে কাজ করবা, নো প্রবলেম। শুধু এটুকুই মাথায় রাখবা যে বস্তুটা যখন স্থির থাকে তখন আমার স্থিতি ঘর্ষণ কাজ করে, আর গতিশীল থাকে তখন গতীয় ঘর্ষণ কাজ করে। এখন আমরা কি পড়ি, স্থিতি ঘর্ষণ নিয়ে একটু ডিটেলস পড়ব। স্থিতি ঘর্ষণ, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ বলটা, এইটাকে স্থিতি ঘর্ষণ বল, একে আমরা এফ এস দ্বারা প্রকাশ করব। এই এফ এস স্থিতি ঘর্ষণ বলটা নির্ভর করে দুইটা জিনিসের উপর। দুইটা জিনিস বলতে অ্যাকচুয়ালি একটা জিনিস, সেইটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বলের উপর। অভিলম্বিক প্রতিক্রিয়া বল সেইটা হচ্ছে আমার আর, অভিলম্বিক বল। এটা হচ্ছে, এই ঘর্ষণ বলটা হচ্ছে আমার অভিলম্বিক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। অভিলম্বিক প্রতিক্রিয়া বল বললেই হবে না, এটা হচ্ছে আমার তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। ঠিক আছে, অভিলম্বিক প্রতিক্রিয়া বলের একটা ডিটেলস বলি। অভিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বল, শুধু অভিলম্বিক না। অভিলম্বিক মানে কি বোঝাচ্ছে, লম্ব, অর্থাৎ তলের উপর যে অভিলম্বিক একটা প্রতিক্রিয়া আছে তলের উপর লম্ব বরাবর, সেটা হচ্ছে আমার কি এইটা আর। তাহলে একটা বস্তু আছে এখানে, তলটা হচ্ছে এইটা, যেটা আমি মাটি বিবেচনা করতে পারি। তাহলে তলের উপর লম্ব একটা হচ্ছে এই দিক, ঠিক আছে। আমার এই বস্তুটা যদি এম হয়, তাহলে আমরা নর্মালি জানি যে এই বস্তুটার একটা ওজন পৃথিবীর দিকে কাজ করে mg। তাহলে এই যে নিউটন থার্ড ল বলে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই বস্তুটা যদি এই টলকে মাটিকে, এটা যদি মাটি হয়, mg পরিমাণ ওজন বা বল প্রয়োগ করছে, তাহলে এই টলটা এই বস্তুকে অভিলম্বিক একটা প্রতিক্রিয়া দিবে এই বরাবর। এটাই হচ্ছে আমার আর। এখানে আর সমান হলো mg, কিন্তু সবসময় যে অভিলম্বিক প্রতিক্রিয়া বল mg হবে এমন কথা নয়, ঠিক আছে। এখন যদি তলটা এরকম হয় আর মাটি এখানে, কিন্তু তলটা এরকম, গতিশীল হচ্ছে এইদিকে, তখন আমার অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে, কারণ আমার তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বল হয় এইটা, কারণ তল এটা, অভিলম্বিক প্রতিক্রিয়া বল থাকবে এইদিকে। আর এটুকু শুধু জানো, পরে আরো ডিটেলস বলবো। আর আরেকটা বলি যে অভিলম্বিক প্রতিক্রিয়া বল হলো তলের তলের লম্ব বরাবর যত বল কাজ করে, যতগুলা বল কাজ করে, সকল বলের লব্ধি। এই অভিলম্বিক প্রতিক্রিয়া বল হলো তলের উপর লম্ব বরাবর যতগুলা বল কাজ করবে সবগুলা বলের লব্ধি, ঠিক আছে। এটুকু মাথায় রাখো, পরে আরো ডিটেলস বলবো। তাহলে এই স্থিতিক ঘর্ষণ বল এটা কার কার উপর নির্ভর করছে, একটা হচ্ছে আর এর উপর, অর্থাৎ অভিলম্বিক প্রতিক্রিয়া বল এর উপর। এই অভিলম্বিক প্রতিক্রিয়া বলের মান যত বেশি, স্থিতিক ঘর্ষণ বলটাও তত বেশি, ঠিক আছে। আবার অভিলম্বিক প্রতিক্রিয়া বল এফএস একটা ঘর্ষণ গুণাঙ্ক, সেটার উপর ডিপেন্ডেন্ট। ঘর্ষণ গুণাঙ্কটা মাইক্রো এস দ্বারা প্রকাশ করব। এই মাইক্রো এসটা প্রায় তোমার একটা রাস্তার জন্য, একটা তলের জন্য কনস্ট্যান্ট ধরা যায়, সেটা দেওয়া থাকে কোশ্চেনে। অথবা তুমি এটাকে এরকম বলতে পারো যে এই ঘর্ষণ গুণাঙ্ক যখন স্থিতিক ঘর্ষণ বল, তখন স্থিতিক ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। এইটা বলতে পারো যে স্থিতিক ঘর্ষণ বল। আচ্ছা, এইটাকে যদি এটার এফএস ভ্যারিয়েশন আর এটা দেখা যায়, এই দুইটা মিলে লেখা যায় কি এফএস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, ঠিক আছে। এটাই আমার হচ্ছে স্থিতিক ঘর্ষণ বলের ফর্মুলা। এফএস সমান ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু অভিলম্বিক প্রতিক্রিয়া বল, এটাই হচ্ছে আমার ঘর্ষণ বলের অথবা এই স্থিতিক ঘর্ষণ গুণাঙ্ককে এভাবে তুমি সংজ্ঞায়িত করতে পারো যে স্থিতিক ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাতটাই হচ্ছে স্থিতিক ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। এই যে এখানটা আমি ক্যালকুলেট করে যে ঘর্ষণ বলটা পাবো, সেটা হচ্ছে আমার সীমান্তিক ঘর্ষণ বল। স্থিতিক ঘর্ষণই, কিন্তু সেটা হচ্ছে আমার সীমান্তিক স্থিতিক ঘর্ষণ, সীমান্তিক।
কেন সীমান্তিক বলছি? কারণ সীমান্তিক বলতে কি শেষ সীমা, মানে সর্বোচ্চ। একটা এখানে বস্তু, এই টলটার উপর একটা বস্তু আছে, ধরো এই টলটা একে সর্বোচ্চ 50 নিউটন বাধাদানকারী বল দিতে পারবে, অর্থাৎ ঘর্ষণ বলটা হচ্ছে আমার 50 নিউটন সর্বোচ্চ। এই সর্বোচ্চ বলছি না, এটা হচ্ছে আমার সীমান্তিক। অর্থাৎ তুমি যদি বস্তুটাকে 10 নিউটন বলে টানো, এই বস্তুটা গতিশীল হবে না, স্থির ছিল, গতিশীল হবে না। যখন তুমি 40 নিউটন বলে টানছো, তাও গতিশীল হবে না। যখন 50 নিউটন বলে টানছো, যেহেতু বলেছি সর্বোচ্চ 50 নিউটন ঘর্ষণ বল হতে পারে এখানে, বা বাধা দিবে, যখন 50 নিউটন বলে টানবো, তখন এই বস্তুটা আস্তে আস্তে গতিশীল হওয়ার একটা উপক্রম তৈরি করবে, মানে গতিশীল হয়ে যাবে এরকম মুহূর্ত। যখনই 50.001 এরকম একটা বল চলে যাবে, তখন সে গতিশীল হতে থাকবে এরকম। ঠিক আছে, তার মানে 50 নিউটন আমার সীমান্তিক ঘর্ষণ, তখন বলবো 50 নিউটন। এইখান থেকে যে ক্যালকুলেশন করে আমি মান পাবো, সেটা হচ্ছে এই 50 নিউটন, মানে সীমান্তিক। কিন্তু একটা কেন এটা বলছি, কারণ এর মধ্যে সর্বোচ্চ ধরে নিলাম এর মধ্যে ঘর্ষণ বল কাজ করবে 50 নিউটন, সীমান্তিক ঘর্ষণ, এটাই হচ্ছে আমার এটা এফএস। কিন্তু ধরো আমি 10 নিউটন বলে টানছি, এটা তো আর গতিশীল হবে না, কিন্তু এর মধ্যে ঘর্ষণ বল কাজ করবে কত? এই 50 নিউটন না, এই 10 নিউটনই ঘর্ষণ কাজ করবে। কারণ আমার এই টলটা এই মুহূর্তে এই বস্তুকে 10 নিউটন বাধা দিবে। যখন 20 নিউটন টানবো, আমাকে 20 নিউটন বাধা দিবে। তখন যদি বলে ঘর্ষণ বল কত? 20 নিউটন। যখন বল আমি 100 নিউটন বলে টানছি, 100 নিউটন, তখন তো গতিশীল হবে। এই গতিশীল হবে তখন যদি বলে ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ কতটুকু হয়েছিল, তখন আমার 50 নিউটন, তখন 100 নিউটন না, কারণ আমার সর্বোচ্চ সীমা হচ্ছে 50 নিউটন। তাহলে গতিশীল হবে কতটুকু? আরেকটা জিনিস এখানে, এই টলেটা আমি 100 নিউটন বলে টানে গতিশীল করলাম, এদিকে বাধাদানকারী বল ছিল বা ঘর্ষণ বল ছিল 50 নিউটন, তাহলে আমার গতিশীল হবে কত নিউটন বলে? এই 50 নিউটনকে উপেক্ষা করে যাবে, অর্থাৎ 100 মাইনাস 50 সমান হচ্ছে 50। এই 50 নিউটন বলে আমার গতিশীল হবে এই বস্তুটা। যদি এখানে তো গতিশীল হওয়ার পরে একটা ত্বরণ সৃষ্টি হবে এ, তাহলে আমার এই এটা হবে এই 50 নিউটন বলের কারণে। অর্থাৎ আমি লিখতে পারি যে এম এ ইজ ইকুয়াল টু 50 নিউটন। নিউটনস লয়ের যেটা ফার্স্ট লেকচার ছিল, এখানে বলে দিয়েছিলাম যে এম এটা হলো লব্ধি ফোর্স। ঠিক আছে, আশা করি বুঝছ। এবার গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণটাকে প্রকাশ করা হয় এফ কে। ঠিক আছে, এটাও সেম, এটাও অভিলম্বিক প্রতিক্রিয়া বলের উপর ডিপেন্ডেন্ট। আবার এফ কে ভ্যারিয়েশন হচ্ছে এবার মিউ এস মাইক্রো এস না হয়ে মাইক্রো কে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক আমি তাহলে এফ কে বা গতীয় ঘর্ষণ বলটা কি হবে? আর ইন্টু মাইক্রো কে। এই দুইটা নিয়ে গতীয় ঘর্ষণ বল আর স্থিতি ঘর্ষণ বলকে নিয়ে কোনো তোমার টেনশন করার দরকার নাই। যখন বস্তুটা স্থির থাকবে, তখন যে বলটা, যে ঘর্ষণটা কার্যকর হবে, সেটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ বল। আর গতিশীল অবস্থায় যে বলটা কার্যকর হবে, ঘর্ষণ বলটা, সেটা হচ্ছে আমার গতীয় ঘর্ষণ বল। তাহলে এই একটা জিনিস মাথায় রাখবা, একটা রিলেশন, এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউ এস অলওয়েজ গ্রেটার দেন হয় মিউকে। ঠিক আছে, এটুকুই মনে রাখবা, আর বেশি কিছু জানার দরকার নাই। ঠিক আছে, এটুক বুঝে রাখো। এবার আমরা বল ব্যালেন্সিং দেখব, যদি এটুকু বুঝে থাকো তাহলে। ঠিক আছে, আশা করি বুঝছেন আপনারা সবাই। বল ব্যালেন্সিং এর আগে যে জিনিসগুলো আমার জানা লাগবে একটু ক্লিয়ার করি। এখানে ধরো বস্তু আছে একটা, যে কোনো একটা এম ভরের বস্তু। এখন এই দিকে তুমি 20 নিউটন বলে টানছো, বস্তুটাকে টানছো দড়ি দিয়ে। ঠিক আছে, আর এই দিকে ধরো তোমার বিপরীতে আরেকজন, তুমি ধরো টানছো, তোমার বন্ধু এইদিকে 10 নিউটন বলে টানছে, এইদিকে আরেকটা তোমার বন্ধু 3 নিউটন বলে টানতেছে। তার মানে এই দিকে, এই একদিকেই তোমার টোটাল দুইজন বন্ধু 13 নিউটন বলে টানছে। ঠিক আছে, 13 নিউটন মোট এই একদিকেই, আর এই দিকে তুমি একা 20 নিউটন বলে টানছ। তাহলে বস্তুটা গতিশীল হবে কোন দিকে? এই দিকে, যেহেতু এই দিকের বলটা এই দিকের থেকে বেশি। এই দিকে ধরে নাও একটা ত্বরণে গতিশীল হবে, সেই ত্বরণটা হচ্ছে এ। তাহলে ভাইয়া আমার এই এ ত্বরণটা সৃষ্টি হচ্ছে কোন বলের কারণে?
নিউটন ফার্স্ট ল অনুযায়ী জানি এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করে সবগুলো বলের লব্ধিটাই হচ্ছে আমার এম এ। ঠিক আছে, তাহলে এর উপর এই বরাবর আছে 20 নিউটন বল, তাহলে 20 বসাও। যেহেতু এই দিকে ত্বরণ গতিশীল, তার মানে এই দিকে কি হবে, তাহলে এইটা থেকে এই দিকে টোটাল ফোর্স কাজ করছে 13 যোগ -13। ঠিক আছে, কারণ এইটা যদি পজিটিভ, যে কোনো একটা দিক পজিটিভ হলে ওর বিপরীত হবে নেগেটিভ, তাহলে 20 - 13 সমান হচ্ছে 60 নিউটন বল। এই 60 নিউটন বলের কারণে বস্তুটা গতিশীল, এই 60 নিউটন বলটা হচ্ছে এম এ। এখান থেকে চাইলে তুমি এর মানটা বের করতে পারো 7/m। এখানে আরো অনেক বল কাজ করতে পারে, হয় ঘর্ষণ বলও কাজ করবে, অনেকগুলা বল। এবার আমরা বল ব্যালেন্সিং এ চলে যাই এক্স্যাক্টলি। ঠিক আছে, বিভিন্ন প্রায় 4টা কেস দেখব। এবার দেখব বল ব্যালেন্স। ঠিক আছে, বল ব্যালেন্স বলতে পড়ালেই বুঝবা। কেস অন, এইটা ধরো একটা টল আছে যেটা মাটি ধরলাম, মাটি। ঠিক আছে, আর এখানে একটা এম ভরের বস্তু আছে। এই বস্তুটার ওপর এখন কি কি বল কাজ করবে? বস্তুটা আছে স্থির। ঠিক আছে, এখন কি কি বল কাজ করবে? বস্তুর ওপর যেহেতু স্থির আছে আর বাইরে থেকে কোনো বল কাজ করে না, তাহলে বস্তুর উপর একটাই বল কাজ করছে, সেটা হচ্ছে আমার এমজি, যেটা পৃথিবী আমাকে অভিকর্ষ বলে টানতেছে, এমজি। তাহলে আরেকটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে আমার কি, টলের উপর অভিলম্ব একটা প্রতিক্রিয়া বল। অর্থাৎ এই বস্তুটা টলকে বা মাটিকে এমজি বলে যদি একটা প্রয়োগ করে, তাহলে এই টলটা অবশ্যই ওকে একটা প্রতিক্রিয়া দিবে নিউটনস থার্ড ল অনুযায়ী, সেটা ধরলাম আর। তাহলে যেহেতু এটা বস্তুটা স্থির, তার মানে কোথাও নড়াচড়া নাই, তাহলে লিখতে পারি আর আর এমজিটা সমান হবে, আর সমান হচ্ছে এমজি। কেন বলছি? কারণ আর যদি আর এর মানটা যদি বড় হয়ে যেত, তাহলে এম ভরের বস্তু ওপরে উঠে যেত, লাফাতো। যদি এমজি আরের থেকে বেশি হয়ে যেত, তাহলে মাটিতে বস্তুটা ঢুকে যেত। যেহেতু স্থির এক জায়গায় আছে, তার মানে আর আর এমজি এর মানটা সমান, দুইটাকে ব্যালেন্স করে দিচ্ছে, আর সমান এমজি। এখন ধরো এম ভরের এই বস্তুটা, এম ভরের বস্তু, একে এফ নিউটন বলে এইদিকে একজন টানতেছে, এফ নিউটন বলে টানছে। আর এইদিকে আছে ঘর্ষণ বল কাজ করছে, স্থিতি ঘর্ষণ ধরলাম, এটা যে কোনো একটা ঘর্ষণ বল কাজ করছে এফএস। এখন এইদিকে এফ, এইদিকে এফএস, দুইটা বল কাজ করছে। যেহেতু একজন টানছে, এদিকে একটা ঘর্ষণ বল বাধা দিচ্ছে। আর কি কি বল কাজ করছে? আরেকটা হচ্ছে এমজি, এটা নর্মাল, যেটা আমরা জানি সবসময় এমজি কাজ করবে। আরেকটা কাজ করছে কি, আর প্রতিক্রিয়া বল। তাহলে আমার এই বরাবর, এবার যেহেতু দুই দিকেই বল কাজ করছে, একটা এক্স অক্ষ বরাবর আছে, একটা অয় অক্ষ, দুই দিকে চিন্তা করো। তাহলে এক্স অক্ষ বরাবর আমার দুইটা বল কাজ করছে। ধরো এই বস্তুটা এদিকে টানার ফলে এ ত্বরণে গতিশীল, ত্বরণ সৃষ্টি হয়েছে, এ ত্বরণে গতিশীল, সমত্বরণ, এ সমত্বরণে গতিশীল। তাহলে কি হবে? তাহলে আমার এফ বল কাজ করছে এক্স অক্ষ বরাবর এই দিকে, এই বরাবর, যেহেতু এই দিকে গতিশীল, তার মানে এফ বলটা এফ এস এর থেকে বড়, গতিশীল না হলে এইটা বড় হতো না। তাহলে এইটা বড় হওয়ার কারণে এফ মাইনাস এফ এস সমান কি লিখতে পারি, এম এ। যেহেতু এম এ লব্ধি বল, তার মানে এইটার উপর এক্স অক্ষ বরাবর যতগুলো বল কাজ করছে, এটার তো লব্ধি হবে। আর এই এম জি আর আর এর এই এক্স অক্ষ বরাবর কোনো ইফেক্ট পড়বে না, কারণ এটা যদি এই এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নাও, এম জি cos 90 এর মান 0, তার মানে পুরাটা 0, তার মানে এই বরাবর এগুলো বলের কোনো ইফেক্ট নাই। তার মানে অক্ষ বরাবর আলাদাভাবে চিন্তা করতে পারি, আর সমান এম জি। যেহেতু বস্তুটা এইদিকেও যাচ্ছে না, এইদিকেও যাচ্ছে না, এইদিকে গতিশীল, তার মানে মাটি থেকে ওপরেও লাফায় না, নিচেও ঢুকে না, তার মানে এটার এটা বল সমান। তার মানে যদি এই এফ এসটা বের করতে চাও, তাহলে এখানে এফ এসটা লিখতে পারো মিউ এস ইন্টু এম জি, যেহেতু আর। ঠিক আছে, ধরলাম এখানে ঘর্ষণ গুণাঙ্কটা মিউ এস। এবার আরেকটা জিনিস, এখন এইটা যদি এ ত্বরণে সমত্বরণে গতিশীল না হয়ে সমবেগে গতিশীল হতো, সমবেগ, তাহলে কি হতো? সমবেগে হলে ওয়াই অক্ষ বরাবর তো ঠিকই থাকতো, আর সমান এমজি, কিন্তু এখানে চেঞ্জ আসতো, কারণ সমবেগে চলমান বস্তুর ত্বরণ কি 0। ঠিক আছে, তার মানে এই টার্মটা হয়ে যেত 0। অর্থাৎ সমবেগে হলে আমরা লিখতে পারি এফ সমান হচ্ছে এফ এস। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার এবার কেস 2 এ যাই আমরা। এখন
আমরা কেস ওয়ানে এই আনুভূমিক বরাবর বল প্রয়োগ করছিলাম। এখন ধরো এই দিকে একটা আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছি একটা এফ। এখন বস্তুটা গতিশীল এই দিকে ধরে নাও এ সমতরণে, ঠিক আছে? তাহলে ধরলাম এইদিকে একটা ঘর্ষণ বল কাজ করছে এফ এস। ঘর্ষণ বল কোনো কোনো মসৃণ তল হলে ঘর্ষণ বল কাজ করবে না, তখন ওভাবে আগাবা, ঠিক আছে? তখন ঘর্ষণ বল যদি কাজ না করতো তাহলে এই দিক থেকে এফ এসটা থাকতো না, এফ সমান এম এ নর্মাল, ঠিক আছে? এবার তাহলে এইখানে কি করব? এইখানে আর আরেকটা বল কাজ করছে নর্মালি, যেটা এম জি, আর অভিলম্বিক প্রতিক্রিয়া বল ধরলাম আর, ঠিক আছে? এখন এখানে কি এইটা একটা অ্যাঙ্গেলে যাচ্ছে আর এইটা একটা অ্যাঙ্গেলে যাচ্ছে আর সমতরণে এ সমতরণে চলছে আমার কিন্তু আনুভূমিক বরাবর এ বরাবর এই দিকে। তাহলে এই বরাবর আমার দেখতে হবে বল, এই বরাবর কোন যে কোনো একটা বলে যাচ্ছে আমার এই সমতরণে। তার মানে এটা এক্স অক্ষ অয় অক্ষ ভাগ করি, এক্স অক্ষ বরাবর কি কি বল কাজ করছে আমার এক্স অক্ষ বরাবর দেখবা, সবসময় দুইটা অক্ষ বরাবর চিন্তা করবা, তাহলে সব বুঝে যাবা। এফ এর আমার এক্স অক্ষ বরাবর অয় অক্ষ বরাবর উপাংশ নেওয়া যায়। এফ এর এই দিকে আমার একটা উপাংশ হবে কি, এটা যদি থিটা কোণে থাকে এফ কস থিটা, আর এই দিকে আমার উলম্ব দিকে থাকছে কি, এই টলের উলম্ব দিকে থাকছে এফ সাইন থিটা, যার সাথে কোণ সেটা হচ্ছে কস। তাহলে এক্স অক্ষ বরাবর থাকছে আমার এফ কস থিটা এই দিকে, আর এফ এস থাকছে ঘর্ষণ বল এই দিকে। তাহলে দুইটা বিপরীত এফ কস থিটা, তাহলে এটা এর বিপরীত, যেহেতু এই দিকে এস ধরনের চলছে তাহলে এই দিকের বলটা যেটা আছে সেটা বেশি হবে, এফ কস থিটা মাইনাস এফ এস সমান কি হবে, এম বস্তুটার ভর এম ইন্টু এ, এই এ সমতলে চলছে। তাহলে এবার ওয়াই অক্ষ বরাবর চিন্তা করবো, এক্স অক্ষ বরাবর আর কোনো বল নাই, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা আছে এম জি, আরেকটা আছে এফ সাইন থিটা, আর একটা আছে প্রতিক্রিয়া বল। একটা জিনিস মাথায় রাখবা, যেটা একবার বলেছিলাম, তলের উপর লম্ব বরাবর যত বল কাজ করে সবগুলা বলের লব্ধি হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। তাছাড়া এখানে ক্লিয়ার হয়ে যাবা, যেহেতু বস্তুটা ওপরে উঠছে না নিচেও ঢুকে যাচ্ছে না, তার মানে এর ওপরে লম্ব দিকে যা বল কাজ করে নিচে যা বল কাজ করে দুইটা হচ্ছে সমান, ঠিক আছে? ব্যালেন্স করে দিচ্ছে, সেই জন্যই তো স্থির হয়ে এখানে দাঁড়িয়ে আছে বস্তুটা, বা স্থির হয়ে এই দিকে গতিশীল, ওপর নিচে যাচ্ছে না। মানে ওপরের দিকে বল আছে কি আর প্লাস এফ সাইন থিটা, এই দুইটা বল আছে, সমান কার হবে, এম জি অক্ষ বরাবর। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, আর সমান এম জি মাইনাস, কিন্তু এ সমতরণে কিন্তু চলছে সেজন্য এফ সাইন থিটা। এখন এই এফ এস এর মানটা কি জানো? এখন এফ এস এর মান বের করতে চাইলে এফ এস সমান লিখতে পারো যে আর ইন্টু মিউ এস, যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে মিউ এস, তাহলে মিউ এস, এখন আর এর মানটা কি, আর এর মানটা এইটা বসিয়ে দিবা। ক্লিয়ার? এই তো ভাইয়ারা বুঝছো। এখন যদি সমবেগে চলে তাহলে কি হবে, সমবেগ, এই তো সমবেগে হলে এফ কস থিটা এইটা তো টার্মটা হয়ে যাবে কি জিরো সমবেগের ক্ষেত্রে, তখন আমার কি হয়ে যাবে, এফ কস থিটা সমান এফ এসটা যদি এদিকে পাঠাই এফ এস, ঠিক আছে? আর এইখানে তেমন আমার কোনো চেঞ্জ আসবে না। ক্লিয়ার? এবার কেস থ্রি দেখি, কেস থ্রি, কেস থ্রিতে কি পড়ব? এবার কেস থ্রিতে দেখবো একটা আনত তলে কি হয়। আনত তল হচ্ছে, এটা ধরে নাও সারফেস বা মাটি আমার ভূমি, আর এটা হচ্ছে একটা তলের উপর দিয়ে একটা বস্তু গতিশীল হবে, তলের উপর দিয়ে এইদিকে গতিশীল ধরে নাও এ ত্বরণে, এই বরাবর আনুভূমিক বরাবর এফ একটা বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে গতিশীল, এইদিকে গতিশীল হলে ঘর্ষণ বল ধরলাম এইদিকে কাজ করছে এফ এস, ঠিক আছে? দুইটা বল কাজ করছে, কিন্তু এখন এই এম ভরে যদি বস্তু হয় এম জি কাজ করবে এই দিকে, ঠিক আছে? যেহেতু মাটি এইটা, তারপরে পৃথিবী ওকে নিচে খাড়া নিচে এম জি। এবার যেহেতু এই দিকে গতিশীল আর তলের উপর লম্ব অভিলম্ব কোনটা, এই দিকে, তার মানে অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা কাজ করবে কোন দিকে, আর এই দিকে, ঠিক আছে? এই যে এই তলের উপর লম্ব। তাহলে এখন দেখো আমার এক্স অক্ষ আর অয় অক্ষ চিন্তা করো, তাহলে এবার এক্স অক্ষটা এই দিক হচ্ছে ধরছি, আর অয় অক্ষটা এই বরাবর, ঠিক আছে? এটা এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর আমার কি কি বল থাকে, এম জি দেখো
এম জি এইটার সাথে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, তার মানে এই বরাবর কোনো একটা ইফেক্ট পড়বে। এইটা ধরলাম থিটা, তাহলে এই যে দেখো এই লম্ব বরাবর এম জি এর একটা উপাংশ থাকবে, এটা যদি থিটা হয় এইটাও হবে থিটা। তাহলে এম জি এর এই দিকে উপাংশ হবে এম জি কস থিটা, আর এই বরাবর এম জি এর উপাংশ হবে আরেকটা হচ্ছে এম জি সাইন থিটা, সাইন থিটা। তার মানে আমার এই বরাবর এই দুইটা বল কাজ করছে, এই বরাবর শুধু এফ কাজ করছে, আর এই ওয়াই অক্ষ বরাবর এম জি কস থিটার আর কাজ করছে। তাহলে এক্স অক্ষ বরাবর প্রথমে দেখব কি কি কাজ করছে। এইদিকে ধরে নাম এ সমতরণে গতিশীল এই বরাবর, তাহলে কি হবে এক্স অক্ষ এটা হলে এফ মাইনাস, এবার এদিকে দুইটা কাজ করছে, তাহলে এইদিকে গতিশীল এফ এর মানটা অবশ্যই এই দুইটা বলের থেকে বেশি হবে যোগফলের থেকে, এফ এস প্লাস এম জি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এফ এস প্লাস এম জি সাইন থিটা হচ্ছে আমার, তার সমান হবে এম এ। এটা আশা করি বুঝছো। অয়ক্ষ বরাবর কি হবে, অয়ক্ষ বরাবর কাজ করছে আর, আর এম জি কস থিটা, যেহেতু বস্তুটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, অবশ্যই এই দুইটা সমান হবে। তাহলে আর আর সমান হবে এম জি কস থিটা। ঠিক আছে, এটা সমত্বরণে, কিন্তু সমবেগে যদি হয় সমবেগে তাহলে হবে এম এটা বাদ, যেহেতু এ জিরো সমবেগে, তাহলে এফ সমান এফ এস প্লাস এম জি সাইন থিটা। এখন এই আর এর মান এম জি কস থিটা, এখন এই ঘর্ষণ আর মানে টলের সাথে এই বস্তুটা যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস হয়, তাহলে আমার এফ এস সমান লিখতে পারি কি, এফ এস সমান হচ্ছে আর এর মান এম জি কস থিটা ইন্টু মিউ এস। ঠিক আছে, কেস 4 ক্লিয়ার। কেস 5 দেখো, এবার এই আনত তলটার দেখব এই যে বস্তুটা আছে এইটা ধরে নাও এই দিকে আমি টানতেছি, এবার এই আনত তলের একটা অ্যাঙ্গেলে থিটা ধরলাম, এইদিকে এফ বলে টানতেছি, এই বস্তুটা ধরো এম ভরের, এই গতিশীল আছে এই বরাবর তলের আনুভূমিক বরাবর। এবার কি হবে, আর ধরো ঘর্ষণ বল কাজ করছে এইদিকে এফ এস, ঘর্ষণ না কাজ করলে এফ এসটা ইগনোর করব। এখন এম এর তো নর্মালি জানি এইদিকে এম জি কাজ করছে, এইটা থিটা। আচ্ছা থিটা হলে এইটাও যে থিটা হচ্ছে, এই যে এই এই অক্ষর আর এই অক্ষর চিন্তা করব, তো এইটা হচ্ছে কি থিটা, এম জি কস থিটা যেটা দেখালাম। আচ্ছা এইটা যদি থিটা হয়, এইটা কেন থিটা তাহলে বুঝো, এইটা হচ্ছে থিটা, তাহলে এইটা হবে কি 90 মাইনাস থিটা, তাহলে এইটুক হবে কি 90 মাইনাস থিটা, এই অংশটুকু এইটুকু, তাহলে এইটুক যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে তো এই পুরাটা হচ্ছে 90, এই পুরাটা 90, তাহলে এইটুক হবে কি থিটা, এই জন্য আমি এটা থিটা হলে এটা থিটা হয়ে যাচ্ছে। তার মানে এই দিকে থাকছে আরেকটা কি এই বরাবর এম জি সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইটা যেহেতু থিটা ধরেছি, এটা থিটা ধরলে এটা থিটা প্রাইম ধরলাম, তাহলে আবার এফ এর দুইটা উপাংশ থাকে, নর্মালিতে একে একটা আর জানি প্রতিক্রিয়া বল, আরেকটা এই এফটা যেহেতু থিটা কোণে আছে, তার মানে এইদিকে আমার এইদিকে এফ কস থিটা প্রাইম, আর এইদিকে থাকছে কি এফ সাইন থিটা প্রাইম। এবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিন্তা করো, এক্স অক্ষটা এইদিকে, তা না এইদিকে যদি হয় আর ওয়াই অক্ষটা এইদিকে, তাহলে ওয়াই অক্ষের দিকে একটা কাজ করছে এম জি কস থিটা, আর এক্স অক্ষের কাজ করছে আর প্লাস এফ সাইন থিটা প্রাইম, এফ সাইন এফ সাইন থিটা প্রাইম। ঠিক আছে, আর এই দিকে কাজ করছে একটা হচ্ছে এফ এস, আরেকটা কাজ করছে এম জি সাইন থিটা, আর এই দিকে কাজ করছে আমার এফ কস থিটা প্রাইম। এইখান থেকে একটু খালি আমি এখানে নিয়ে এলাম। তাহলে এবার এক্স অক্ষ বরাবর লেখো, এইদিকে ধরো সমতলনে চলছে আনুভূমিক বরাবর তল, ঠিক আছে, এ সমতলনে চললে এবার দেখো এফ এইদিকে থিটা প্রাইমটা বেশি হবে, এফ কস থিটা প্রাইম মাইনাস এফ এস প্লাস এম জি সাইন থিটা সমান কি হবে
এম এ বস্তুটার ভর। তাহলে যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি তাহলে হয় আর প্লাস এফ সাইন থিটা প্রাইম সমান হবে এম জি কস থিটা। ঠিক আছে, এইদিকে দুইটা এটা সমান হবে, যেহেতু ওপরে উঠে না নিচেও ঢুকে না। তাহলে এখান থেকে আর এর মানটা বের করো, এম জি কস থিটা মাইনাস এফ সাইন থিটা প্রাইম। তাহলে এবার এই ঘর্ষণ বলটা যদি বের করতে চাও, ঘর্ষণ বলটা, তাহলে এফ ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এফ এসটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর, এই আর এর মানটাই হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে এটা কিন্তু এমজি কস থিটা। ঠিক আছে, আর এই যে এইগুলা দেখছো এইগুলা হচ্ছে কিন্তু এক্স অক্ষ বরাবর এই বস্তুটার উপর যা বল কাজ করে সবগুলো বলে লব্ধি এটা। আর এইটা হচ্ছে আমার এম এ, যেহেতু এফ নেট ইজ ইকুয়াল টু এম এ নিউটন ফার্স্ট ল অনুসারে, সেটা হচ্ছে আমার লব্ধি। দেখলাম যে এক্স অক্ষরে কতগুলো বল কাজ করছে, তার লব্ধি হচ্ছে আমার এম এ। এখন এ সমতরণে চললে এই কেসগুলা, সমবেগে চললে কি হবে, সমবেগে সিম্পল এই এম এটা জিরো হয়ে যাবে, কারণ সমবেগে চলমান বস্তুর ত্বরণ জিরো। তাহলে এফ কস থিটা প্রাইম সমান হতো এফ এস প্লাস এম জি সাইন থিটা। ঠিক আছে, আর ওয়াই অক্ষরের কোনো চেঞ্জ নাই, আর সমান হবে এটাও ক্লিয়ার। এবার আমরা ম্যাথ প্রবলেম দেখব। 5 নিউটনের একটি আনুভূমিক বল একটা 0.50 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটা উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। এটা হচ্ছে আমার একটা উলম্ব দেয়াল। ঠিক আছে, এই বস্তুটাকে, আয়তাকার বস্তুটাকে 5 নিউটন মানের একটা বল এই দেওয়ালের দিকে, আনুভূমিক দিকে একটা ধাক্কা দিচ্ছে। এখন যদি স্থিতি ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এটা, তবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে এককে ত্বরণ কত হবে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে দেখো, এখানে একটা ঘর্ষণও কাজ করছে, এখানে দুইটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে একটু কনফিউজড করার জন্য। বস্তুটা প্রথমে স্থির ছিল, এখন এই উলম্ব দেওয়া যদি ধাক্কা দেয়, বস্তুটাকে ধাক্কা দিচ্ছে ধরে রাখার জন্য, কিন্তু এর ওজন কাজ করছে খাড়া নিচের দিকে এমজি। এখন এই এমজি এর কারণে বস্তুটা তো নিচে পড়ে যেতে চাইবে, তাহলে নিচে ওর গতিশীল হবে, নিচের দিকে নিচে পড়বে, তার মানে ত্বরণটা হবে কি নিচের দিকে ওর। কিন্তু এক্ষেত্রেও এই যে ঘর্ষণ আছে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে মানে ঘর্ষণ বল আছে, তার মানে একে ধাক্কা দিবে না, এর মধ্যে গতীয় ঘর্ষণ কাজ করবে, যেহেতু বস্তুটা নিচে গতিশীল হতে চাইবে, গতীয় ঘর্ষণ কাজ করবে, সেটা হচ্ছে গতির বিপরীতে এফ কে। এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তোমাকে কনফিউজ করার জন্য। তাহলে লিখতে পারি যে যেহেতু নিচে গতিশীল হবে, এম জি মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, এই এ আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমার আরেকটা জিনিস যেটা লাগবে, তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এই তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বলটাও দেওয়া আছে, সেইটা হচ্ছে এই 5 নিউটন। তলটা কি, এই উলম্ব দেয়ালটা এখন আমার তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা হচ্ছে এইটা এইদিকে, যেহেতু এইদিকে 5 নিউটন, এইদিকেও 5 নিউটন হবে, মানে প্রতিক্রিয়া দিবে ওকে নিউটনস থার্ড ল অনুযায়ী। তাহলে এম জি মাইনাস মিউ কে ইন্টু কত হবে, 5 নিউটন, যেহেতু মিউ কে ইন্টু আর, তাহলে এম এ। তাহলে এই এম জি এর মানটা এখন দেখো, ভর হচ্ছে 0.5 ইন্টু 9.8, তাহলে মাইনাস মিউকেটা হচ্ছে 0.8 ইন্টু 5 সমান হচ্ছে 0.5 ইন্টু এ ক্যালকুলেট করব। এটা হবে 0.5কে এইদিকে যদি পাঠাই দিই, তাহলে এর মানটা এখন পেয়ে যাব, ক্যালকুলেশন করি। তাহলে এইটুক ক্যালকুলেশন সম্পূর্ণ করলে পাই 0.9 ডিভাইডেড বাই এটা এদিকে পাঠাই দিলে হবে 0.5। আলটিমেটলি আমার ক্যালকুলেশন করলে পাই 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি ক্লিয়ার হয়েছেন ম্যাডাম স্যারেরা। নেক্সট প্রবলেম, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে বস্তুটির আনুভূমিক দিকে কার্যকর বল কত। এইটা ধরো কাঠের খণ্ড, একে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে
টানা হচ্ছে 200 নিউটন বলে, কেস 2 মনে করো এটা। তাহলে তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ ইকুয়াল 0.4 ধরলাম। তাহলে ধরলাম না আছে, আর বস্তুটির আনুভূমিকের দিকে কার্যকর বল কত। এখন তো এই দিকে টানা হচ্ছে, আবার এইদিকে একটা ঘর্ষণ বল আছে এফ ধরলাম, ঠিক আছে। তার মানে এই বলের জন্যই তো সামনে আগাচ্ছে না, অ্যাকচুয়ালি যে বলের কারণে সে সামনে আগাচ্ছে ওটা হচ্ছে আমার কার্যকর বল, ওইটা বের করবো, অর্থাৎ লব্ধি বলটা। এই দিকে দেখো আমার কাজ করছে 200 cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার আনুভূমিক দিকে যেহেতু বল কার্যকর বল চেয়েছে, আনুভূমিক দিকে কি কি বল আছে ওটা দেখবো। একটা এফ ঘর্ষণ বল, আর এটা হচ্ছে 200 cos 60, এটার একটা উপাংশ। তাহলে আমার নেট এফ নেট যেটা আমার কার্যকর হবে সেটা হচ্ছে 200 cos 60 মাইনাস এফ, মানে হচ্ছে 200 cos 60, cos 60 এর মান কত, 1/2, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হয় 200/1/2, 200 ইন্টু 1/2 মানে হচ্ছে 100, মাইনাস মিউ কেটা কত হবে, মিউ যেহেতু 0.4, যেটাই হোক একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। আর এর মানটা কত হবে, যেহেতু তলের আর এর মানটা এখানে একটু চেঞ্জ হবে, এটা যদি এমজি হয় তাহলে আমার এই দিকে কাজ করে একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে 200 sin 60 ডিগ্রি। ক্লিয়ার? এখন একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে এখানটার ভর দেওয়া নাই, ধরে নিলাম এটা এম, ঠিক আছে। তাহলে 0.4 ইন্টু এখানে আর এর মানটা বের করো, আর সমান হবে এম জি মাইনাস 200 সাইন 60। সাইন 60 এর মান কত, 1/2 ডিভাইডেড বাই 2, তাহলে 200 ইন্টু √3/2 মানে 100 √3 হয়। তাহলে 0.4 ইন্টু এম জি মাইনাস 100 √3, যেহেতু এম জি মাইনাস 100 √3 আছে। আরটা কিভাবে পেলাম, এই আর প্লাস 200 সাইন 60 এর মানটা হবে এম জি এর সমান। তাহলে এইখান থেকে যেহেতু এম এর মান জানি না, তাই এভাবে রেখে দাও। এম এর যদি একটা নির্দিষ্ট মান থাকে, ধরে নাও 1 কেজি, তাহলে এই 100 মাইনাস সবগুলাকে ক্যালকুলেশন করে যা পাই আসলে এখানে আর এর মানটা অবভিয়াসলি 1 কেজি হবে না, 1 কেজি হলে তো মাইনাস চলে আসে, যে কোনো একটা ধরে নাও। এখানে যেহেতু এম এর মান জানো না, এভাবে রেখে দাও, অথবা এম এর যে কোনো মান যদি কোশ্চেনে দেওয়া থাকে সেটা এখানে বসে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমার কার্যকর বল। ধরে নাও এখানে 10 নিউটন পাইলা, এই 10 নিউটন বলের কারণে কিন্তু গতিশীল হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝছেন। এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং আছে। এখানে একটা গোলকের শীর্ষবিন্দুতে কোনো একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা ধরো এম ভরের একটা বস্তু রাখা আছে। যদি তলটি ঘর্ষণহীন হয় মানে ঘর্ষণ নাই, তবে কত কৌণিক সরণের পর বস্তুটি থেকে বিচ্ছিন্ন হবে, অর্থাৎ এই থিটাটা আমাকে বের করতে বলেছে। এই বস্তুটা তো আছে যেহেতু ঘর্ষণ নেই, তার মানে একটা গোলক, তার মানে এখানে যদি একটা বস্তু রাখো তো সরকে গিয়ে এখানে একটা পিছলিয়ে পড়ে যাবে গোলক থেকে। ধরলাম এই থিটা কৌণিক সরণ পর আমার এই জায়গায় এসে গিয়ে এখানে ছিটকে পড়ে যাবে এইদিকে, ঠিক আছে। তাহলে এখানে কোনো ইনফরমেশান দেওয়া নাই যে তোমাকে ভ্যালু দেওয়া আছে, এরকম নাই, তোমাকে বের করতে বলে দিয়েছে থিটাটা। তো শুরু করি আমরা। ধরো এইখান থেকে সে এই জায়গায় গিয়ে এই জায়গার পর গিয়ে আমাকে ছিটকে গেছে, পড়ে গেছে এইখানে, এইটা থিটা। তাহলে এইখানে আমার কি কি কাজ করছে ওপর, এইখানে একটা আমার এই বস্তুটার ওজন কাজ করছে এমজি। এইটুক যদি থিটা হয়, এইটুক আর এই লাইনটা সমান্তরাল, তাই এইটুকু হবার কি থিটা, যেটা আমার একান্তর কোণ। তাহলে আমার এই কেন্দ্র, এটা যেহেতু গোলক, এই কেন্দ্র বরাবর আমার কি কাজ করে, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলটা আবার কি, একটা কোন একটা ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্র বরাবর যতগুলো বল কাজ করে সবগুলো বলের লব্ধি। আবার এটা যেহেতু গোলক, এটা একটা তল, ঠিক আছে, এই তলটার একে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে আর। তার মানে এখানে লিখতে পারি যে এমজি এর এইদিকে একটা উপাংশ আছে, সেটা হচ্ছে এমজি কস থিটা। যেহেতু ধরে রেখেছে এখনো ছিটকায়নি, ধরলাম এই জায়গায়, তার মানে এমজি কস থিটা অবশ্যই আর থেকে বড়, আর বেশি হলে এটা উপরে চলে যেত। তাহলে এমজি কস থিটা মাইনাস আর সমান হবে কি এম ভি স্কোয়ার ভাগ আর, এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল, ঠিক আছে। তাহলে
এটা কিন্তু কেন্দ্রমুখী বলের আমার ভিডিও আছে, এটা দেখে নিবা। তাহলে এখান থেকে আর এর মানটা পাই mg cos থিটা মাইনাস mv স্কোয়ার ভাগ আর। এখন সব থেকে ট্রিকি একটা পয়েন্ট, এইটা যদি ছিটকে যায়, ধরো এটুক পট ছিটকাইছে, এখানে যদি ছিটকে যায়, এই তলটাকে আর বস্তুটাকে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তলে তো আর নাই, ছিটকে গেছে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে না। ঠিক আছে, তার মানে অভিলম্বিক প্রতিক্রিয়াটা হয়ে যাবে তখন আমার জিরো। তার মানে এম জি কস থিটা মাইনাস এম ভি স্কোয়ার ভাগ আর। এখান থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার ভাগ আর সমান হচ্ছে এম জি কস থিটা। এখন এই এম কেটে যাবে, তার মানেটাকে বি স্কোয়ার সমান আর জি কস থিটা। এখন ভি স্কোয়ার মানটা তো জানি না। এখন দেখো এইটুক তো আমি কল্পনা করতে পারি, ধরো এইখানে বস্তুটা এসেছে, তার মানে এখান থেকে আমি একটা কল্পনা করলাম। ঠিক আছে, আমার এইখান থেকে বস্তুটা গেছে এইখানে, আমার উলম্ব সরণ হয়েছে এটুক। এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে পারি। আমার এখন লেয়ারটা ধরে নিতে পারি এইটুক। এইখানে ধরো আর বিভব শক্তি নেই, এইটুক মাটি কল্পনা করো। তাহলে এইখানে আমার যা শক্তি থাকবে এইখানে সেম পরিমাণ শক্তি থাকবে। এইখানে আমার শক্তি থাকবে কি হাফ এম ভি স্কোয়ার গতি শক্তি। আর এইখান থেকে এইটুক যদি পুরাটা এবি হয়, ব্যাসার্ধে এবি সমান হচ্ছে আর, তাহলে এইটুক পুরাটা ধরো, এই যে আমি বোঝাতে চাচ্ছি এইটুক, এখানে বি আর এইটুক ধরলাম সি, তাহলে বিসি সমান কত বের করতে হবে? এখানে আমার এমজি ইন্টু বিসি পরিমাণ শক্তি থাকবে, যেটা হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে এখানে এসে। এই বিসিটা কীভাবে বের করব? এইটা হলো আমার 90 ডিগ্রি, এইটুকু আমি এখানে শিফট করি, এইটুক হচ্ছে 90, এইটুক আমার কি, এইটুক হচ্ছে আমার থিটা দেওয়া আছে অবশ্যই। তাহলে আমার এখান থেকে দেখতে হবে এইটুক কিন্তু আর, যেহেতু এই যে এইটুক হলো আর, তাহলে এইটুক হবে আর। আমার বের করতে হবে এইটুক হচ্ছে এ সি, এইটুক থেকে এইটুক। তাহলে এসি সমান, এভাবে চিন্তা করলে কস থিটা সমান ভূমি এসি ভাগ অতিভুজ হচ্ছে এটুক ধরলাম এ ও। তাহলে এসি সমান মানে এইটুক, এসি সমান হচ্ছে এও মানে হচ্ছে এইটুক আর কস থিটা। তার মানে এইটুক হচ্ছে আমার আর কস থিটা, আর পুরাটা হচ্ছে আর, তাহলে এটুক হবে কি আর মাইনাস আর কস থিটা। আর বিসি হবে এম জি ইন্টু আর মাইনাস আর কস থিটা সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই এম কাটবে, তাহলে জি আর ইন্টু 1 মাইনাস কস থিটা কমন নিয়ে নিলাম, আটটা সমান হচ্ছে 1/2 ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান পাই 2 জি আর ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, আমি ভি স্কোয়ার এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে 2 জি আর ইন্টু 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে আর জি কস থিটা। এই আর জি কেটে গেলে থাকে 2 মাইনাস 2 কস থিটা সমান হচ্ছে কস থিটা। এই 2 কস থিটা এদিকে পাঠিয়ে দিলে থাকে 3 কস থিটা সমান হচ্ছে 2, বা কস থিটা সমান হচ্ছে 2/3। তাহলে এখান থেকে এর মানটা বের করলে কস ইনভার্স 2/3, এখান থেকে প্রায় 48 পয়েন্ট সামথিং পাবা। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট যেটা প্রবলেম, 1000 কেজি ভরের একটা গাড়ির চাকা আর রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক দেওয়া আছে এত, গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে? অর্থাৎ ঢালু রাস্তা বলেছে, তার মানে আনত টলের কেসটা। এখানে একটা গাড়ি আছে, গাড়িটা ঢালু রাস্তায় পিছলিয়ে পড়বে কোন দিকে? যদি স্থির থাকে এখানে, তাহলে অবশ্যই এই বরাবর পিছলিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে বলেছে এই কোনটা, এই থিটাটা কত ঢালু রাস্তা হলে আমার পিছলিয়ে পড়বে না, থেমে থাকতে পারবে। ধরলাম এটা এম ভরে 1000 কেজি, এর এম জি কাজ করছে, তাহলে এটাই হবে আমার থিটা। তাহলে এটা হবে কি এম জি সাইন থিটা, আর এটা হবে এম জি কস থিটা। এটা কি আর, ঠিক আছে। এই এম জি সাইন থিটা এম জি এর একটা
উপাংশ, এটার কারণে এটা ওই পিছলিয়ে পড়তে চাইবে, তাই না? এই পিছলিয়ে পড়াটা আমাকে থামাতে হবে। যেহেতু পিছলিয়ে পড়ছে এই দিকে, তার মানে গতিশীল হবে এই দিকে, তাহলে আমার ঘর্ষণ গুণাঙ্ক আছে একটা, তার মানে ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীতে, তার মানে এই দিকে একটা যদি ঘর্ষণ বল কাজ করে এফ এস, ঠিক আছে? তো এইটা আর এইটা যদি কোনো রকমের সমান হয়ে যায়, তার মানে এইদিকে তো পিছলিয়ে পড়ে যাচ্ছে, তার মানে এইদিকে একটা কোনো রকমের বল ওকে যদি ধরে রাখতে পারবে, ও সমান একটা বল এদিকে প্রয়োগ করলে কি এটা এদিকেও সরবে না এদিকেও সরবে না, তার মানে এদিকে ঘর্ষণ বলটাই সেই বলটা হবে আমার। তাহলে এফ এস সমান হবে এম জি সাইন থিটা। তাহলে এফ এস ইন্টু আর এর মানটা কি, মিউ এস ইন্টু আর, আরটা এখানে কি হবে আর আর এম জি কস থিটা সমান, এটা এগুলো আগেই দেখাইছি, এম জি কস থিটা, ঠিক আছে? তাহলে এম জি কস থিটা, কস থিটা সমান হবে এম জি সাইন থিটা। তাহলে মিউ, তাহলে আমার কি বের করতে বলেছে এখানে, এই কোণটা, তাহলে মিউ এস সমান এম জি কস থিটা সাইন থিটা, এখানে সাইন থিটা ডিভাইডেড বাই এম জি কস থিটা, তার মানে এম জি কেটে গেল, তাহলে মিউ এস সমান ট্যান থিটা, তার মানে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স মিউ এস, তাহলে ট্যান ইনভার্স মিউ এসটা কত 0.8, 0.8, তাহলে ট্যান ইনভার্স 0.8 মানে দাঁড়াচ্ছে আমার 38.66 ডিগ্রি। তাহলে আমার এত ঢালু রাস্তায় কোনটা এত হলে সে পিছলিয়ে পড়বে না। ক্লিয়ার? আশা করি বুঝছেন। আজকে এখানেই থাক। আর লেকচার 3 তো আমি এটা পুনরায় করাচ্ছি যেহেতু ভিডিও কোয়ালিটির জন্য। বেসিকটা এখান থেকে দেখবেন, কিন্তু ওখানে আরও 6-7টা ম্যাথ আছে, ওই লেকচারটা ডিলিট করব না, ওখান থেকে ম্যাথগুলা করে আবার এখানে আনকমন 4টা ম্যাথ করাইছি, ওগুলা প্লাস এগুলা প্রায় 10-11টা ম্যাথ হয়ে যাবে, আপনারা করবেন, বোঝা যাবে, ওইটাতে বোঝা যাবে, একটু ভিডিও কোয়ালিটি খারাপ। থ্যাংক ইউ।